প্রথম ইন্টারভিউতে আমাকে যখন জিজ্ঞেস করেছে কি করতে চাই, আমি বলেছিলাম যে আমি মানুষের জন্য মানুষের সাথে কাজ করতে চাই। আমার অনুপ্রেরণা ছিলেন আমার বাবা। কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে হয় ওটা শিখিয়েছিলেন। কোনো বাধাই আসলে বাধা না, এটা মাথায় রাখতে হবে। পৃথিবীটা এখন এমন হয়ে গেছে, প্রতিদিনই নতুন কিছু আসছে। আমরা যদি শিক্ষাটা বন্ধ করে দিই তাহলে আমরা আর এগিয়ে যেতে পারবো না। আমি সৈয়দা তাহিয়া হোসেন, CHRO গ্রামীণফোন। আমার গ্রামীণফোনের আগে আমি কাজ করতাম পারফেক্টিভ অ্যানিম্যাল বাংলাদেশে। এটা একটা ডাচ কোম্পানি। ওরা মেইনলি ক্যান্ডি বানায়। ওদের ফ্যাক্টরি আছে গাজীপুরে, হেড অফিস হচ্ছে গুলশান 1-এ। সো সেখানে আমি 4 বছর কাজ করেছি। দ্যাট ওয়াজ মাই লাস্ট অর্গানাইজেশন দ্যাট আই ওয়ার্ক, বাট অ্যাজ দ্য CHRO। আমার অনুপ্রেরণা ছিলেন আমার বাবা। এখনও আমার অনুপ্রেরণা আমার বাবা। সেটার সবচেয়ে বড় কারণ হচ্ছে উনি আমাকে কিভাবে ইন্ডিপেন্ডেন্ট হতে হয় ওটা শিখিয়েছিলেন। যদিও তার ইচ্ছা ছিল আমি এরকম ইন্ডিপেন্ডেন্ট হব, কারণ তার ব্যবসা দেখব, যেটা আমি দেখিনি, যার জন্য এটা নিয়ে আমি এখনও কথা শুনি তার থেকে। কিন্তু ওটারও একটা বড় গল্প আছে, যেটাকে আমার অনুপ্রেরণা হিসেবে আমি নিয়েছি। যে উনি যখন আমি গ্র্যাজুয়েশন শেষ করলাম, আমার বাবার কাছে আমি গেছিলাম যে আমি তোমার অর্গানাইজেশনে কাজ করতে চাই, কারণ আমি শিখতে চাই, তারপর আমি মাস্টার্স করব। উনি তখন আমাকে বলেছিলেন যে আগে কোনো কোম্পানিতে ঢুকে ওই সব তো ভুলভাল করবা, করে ওগুলোকে ভেঙে চুরে আসো, শিখো ওখান থেকে, তারপরে এসে আমার অর্গানাইজেশনে চাকরি করবা। সো আমি তখন ট্রাই করে আমার কেমনে জানি নেসলের চাকরিটা হয়ে যায়। সো ওখান থেকে আমি নেসলেতে ঢুকে যাওয়ার পরে আমার বাবা আমাকে 3-4 বছর পর কিন্তু জিজ্ঞেস করেছিল। তখন আমি বলেছি যে আমি আর তোমার ওখানে যেতে চাই না, আমি এখানেই ক্যারিয়ার করতে চাই। সো ওটাও আমার ইন্সপিরেশন। সো হি ইজ অলওয়েজ মাই ইন্সপিরেশন। স্বপ্ন ছিল প্রথম থেকেই মানুষের সাথে কাজ করার, ওইটা দিয়ে আমার শুরু। আমি এমনকি আমার প্রথম ইন্টারভিউতেও আমাকে যখন জিজ্ঞেস করেছে কি করতে চাই, আমি বলেছিলাম যে আমি মানুষের জন্য মানুষের সাথে কাজ করতে চাই। তো তখন হিউম্যান রিসোর্সটা এত নাম ছিল না। তখন ওই সাবজেক্টে আমাদের এখানে পড়াশোনা হতো না, বেশিরভাগ অর্গানাইজেশনে ছিল না। আমার শুরুটা নেসলেতে। সেখানে আমার মনে আছে আমার ম্যানেজিং ডিরেক্টর বলেছিল, তাহলে আমার মনে হয় তুমি হিউম্যান রিসোর্সে কাজ করো। আমি এখনও ওনার কাছে সবসময় ঋণী যে উনি রাইট জবটা আমার জন্য চুজ করেছে, কারণ এখনও আমার কোনোই খারাপ লাগে না, খুবই ভালো লাগে এই ডিপার্টমেন্টে কাজ করতে। আমার কাছে সবসময় মনে হচ্ছে HR হেড যদি সাকসেসফুল হতে চায়, প্রথমে যেটা শিখতে হবে হচ্ছে যে ব্যবসাটা আসলে কি। আমি এটা বেশ অনেক জায়গায় বলেছি যে আগে আপনাকে ব্যবসায়ী হতে হবে যদি ব্যবসায়িক প্রতিষ্ঠানের HR হেড হতে চান। পুরো ব্যবসাটা প্রথমে বুঝতে হবে, তারপরে আসলে বুঝবেন যে তখন চাহিদাগুলা কি। অর্গানাইজেশনের চাহিদা যেমন আছে, মানুষদের চাহিদাও তেমন আছে। সো দুটাকে আবার একসাথে করতে হবে। সেটার জন্য কন্টিনিউয়াস চেঞ্জের ভিতর দিয়ে যেতে হয়, সো রিজিলিয়েন্ট হতে হয় অনেক বেশি। আর শিখতে হবে, কন্টিনিউয়াস শিখতে হবে। ব্যবসা যেমন শিখতে হবে, ওখানকার HR প্র্যাকটিসগুলো কী হওয়া উচিত সেটাকে ডিসাইড করার জন্য HR প্র্যাকটিসও শিখতে হবে। কারণ এটা তো এই পৃথিবীটা এখন এমন হয়ে গেছে, প্রতিদিনই নতুন কিছু আসছে। তা আমরা যদি শিক্ষাটা বন্ধ করে দিই তাহলে আমরা আর এগিয়ে যেতে পারবো না। সো লার্নিং এজিলিটি একটা, অবশ্যই রেজিলিয়েন্স থাকতে হবে, এবং ব্যবসাটাকে বুঝতে হবে এবং মানুষের চাহিদাটা বুঝতে হবে অ্যাকর্ডিংলি। টিমের বৈশিষ্ট্য 1 নম্বর হচ্ছে আমি যে কয়টা পয়েন্ট বললাম আমার জন্য, সেগুলো ওদের বেলাও প্রযোজ্য, কারণ ওরাও মানুষের জন্যই কাজ করছে। সাথে আমাদের এটা শুধু টিম না, আমাদের সবারই আরেকটা জিনিস আমি সবসময় বলি আমার টিমকে, যে তোমাদের ভিতরে এমপ্যাথি থাকতে হবে। কারণ আমরা অনেক কঠিন ডিসিশনও নেই, আমরা আবার কিন্তু অনেক প্রো এমপ্লয়ি ডিসিশনও নেই। সেটাকে ব্যালেন্স করার জন্য এমপ্যাথিটা খুবই ইম্পর্টেন্ট। এমপ্যাথিটা না থাকলে HR-এ কাজ করা খুব মুশকিল হয়ে যায়। আর HR-এর স্কিলসগুলো কন্টিনিউয়াস আপডেট করতে হবে, না হলে কিন্তু হবে না।
টেলিকমিউনিকেশন সেক্টরটা আসলে এখন একটা নতুন দিকে যাচ্ছে। এই ডিজিটালাইজেশনের যুগে আমরা আরও এগিয়ে যাচ্ছি, আরও টেলকো টেক হওয়ার জন্য। শুধু টেলকো দিয়ে আর আমাদের হবে না। সো সেইটা এক নম্বর তো যেটা একটা বিরাট পরিবর্তন, ব্যবসায়িকভাবেও একটা বিরাট পরিবর্তন। সেটাকে আমাদের একদিক দিয়ে যেমন ডেভেলপ করতে হচ্ছে আমাদের ইন্টারনাল এমপ্লয়ীদেরকে নতুন নতুন স্কিল দিয়ে, তেমনি আবার নতুন স্কিলের মানুষ যখন আমরা রিক্রুট করতে যাচ্ছি ওখানেও আমরা বেশ চ্যালেঞ্জ ফেস করছি, কারণ এইগুলো তো একেবারে নতুন সবার জন্যই। সো ডেভেলপমেন্টটা যদি আমরা ঠিকমতো করতে না পারি তাহলে আমাদের এগিয়ে যাওয়াটা বেশ কঠিন হয়ে যাবে। আমি এখন মেজর চ্যালেঞ্জ এটাই দেখছি। ইন্টারেস্টিংলি নারীদের নিয়ে আমরা কন্টিনিউয়াস একটা ইমপ্রুভমেন্ট প্রসিজারের ভিতর দিয়ে যাচ্ছি, এবং গ্রামীণফোনের একটা খুব বড় দিক হলো যে মেয়েদেরকে কোনোভাবেই আলাদাভাবে দেখা হয় না, এবং মেয়েরাও সমপরিমাণ অপরচুনিটি পায় যদি তারা পারফর্ম করে এবং ডাইভার্সিটি দেখাতে পারে। ছেলেদের আর মেয়েদের মধ্যে কোনো পার্থক্য নাই। এটা আমার কাছে খুব ইন্টারেস্টিং ছিল। আমি তো অনেকগুলো অর্গানাইজেশনে কাজ করেছি, আমি দু একটা অর্গানাইজেশনে দেখেছি সবখানে এত ওপেন কালচার আমি কিন্তু দেখিনি, যে কোনো রকমই ডিফারেন্সিয়েশন করছে না। যেমন ম্যানেজমেন্ট টিমে কিছুদিন আগ পর্যন্ত আমি একা মহিলা ছিলাম, এখন আমাদের নতুন আরেকজন জয়েন করেছেন, কিন্তু আমার কোনো দিন অসুবিধা হয়নি কোনো ওপিনিয়ন দিতে, বা আমার ওপিনিয়ন আর লজিক যদি ঠিক থাকে সেটাকে আমাদের অন্যান্য ম্যানেজমেন্ট টিমের অ্যাকসেপ্ট করতেও কোনো দিন আমি কোনো হিকআপ দেখিনি। সো ওটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস। সেটা শুধুমাত্র ওই লেভেলে না, বাট আমি প্রতি লেভেলেই দেখি। আমরা যেটা করছি এই বছরে, আমরা শুধুমাত্র যে আগে আমরা যেটা চিন্তা করতাম, আমাদের যেহেতু মেয়েদের থট প্রসেস একটু ডিফারেন্ট হয় এবং এটা কিন্তু পজিটিভ বিজনেসের জন্য, আমরা চিন্তা করতাম যে এইটার পার্সেন্টেজ আমাদেরকে বাড়াতে হবে। সেটা এর আগে এটাই মেইন টার্গেট ছিল। এবছর থেকে আমরা যেটা শুরু করেছি যে এটা তো আছে, সাথে আমরা ইনক্লুশনটাকে যোগ করেছি, যে এদের ওপিনিয়ন, এরা যেন ওপেনলি নিজেদের ওপিনিয়ন দিতে পারে, নিজেদের নতুন আইডিয়া দিতে পারে। এরা যেমন পারবে, বাকি অর্গানাইজেশন আর বাকি সবাই যেন এটা করতে পারে। ওই এনভায়রনমেন্টটাকে আমরা মোর ফোকাস করার চেষ্টা করছি, যাতে কারো কথাই আনহার্ড না থাকে। সবাই যেন তারা মনে করে যে তারা একই পরিমাণ কন্ট্রিবিউট করছে কোম্পানিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। সো সেই জায়গায় আমরা মোর ইনক্লুশন এই ওয়ার্ডটাই ইউজ করছি এখন, যে ইনক্লুশনে আমরা কাজ করছি, ডাইভার্সিটি অ্যান্ড ইনক্লুশন। আমার ক্যারিয়ার ধরে যদি আমি যাই, অফকোর্স প্রতিবন্ধকতা আছে। যেমন আমার কাছে সবসময় মনে হয়েছে, বেশিরভাগ সময় মনে হয়েছে যে ধরেন আপনি নতুন জয়েন করলেন, একটা পুরুষ মানুষ নতুন জয়েন করলো, একটা মেয়ে মানুষ জয়েন করলো, পুরুষ মানুষটা কিন্তু প্রথম দিন থেকে অ্যাকসেপ্টেড হয়ে যায়, মেয়েদের কিন্তু প্রমাণ করতে হয়, তারপরে অ্যাকসেপ্টেন্সটা আসে। একেবারে প্রথম দিন থেকেই অ্যাকসেপ্টেন্সটা আসে না। যেমন আমি এরকম অনেক ফেস করেছি অন্যান্য অর্গানাইজেশনের, যে একজন মহিলা এসছেন, দেখি কি বলেন, ওনার কথা আসলে কতটুকু নিব এটা তো কিছুদিন পরে বোঝা যাবে, এটার রেজাল্ট কি পাওয়া যায়। কিন্তু সাধারণত এটা কিন্তু পুরুষদের ক্ষেত্রে এই জিনিসটা হয় না। সো আমাকে প্রমাণ করতে হয়েছে, কিন্তু সেটা একটা জিনিস যে আমাকে প্রমাণ করতে গিয়ে আমার নিজেকে অনেক ডেভেলপ করেছে এই পুরা জার্নি। তো এইটা একটা বড় স্ট্রাগল ফেস করে, যে প্রমাণ করতে হবে। আরেকটা হচ্ছে যে প্রথমেই ওদের কথা সবাই শুনে না। বেশ কিছু অর্গানাইজেশন এটা আছে, কিন্তু কথা অনেক শুনে না। আমি ব্র্যাকে কাজ করতাম, ওখানের এনভায়রনমেন্টই ডিফারেন্ট ছিল, ওখানে আবার মেয়েদের কথাই বেশি শোনা হতো। সো এম্পাওয়ারমেন্টটা সবসময় দেওয়া হয় না মেয়েদেরকে, ওটারও একটা স্ট্রাগল ফেস করা হয়। সো এই দুটা জিনিস বোধহয় মেয়েরা স্ট্রাগল করে, যেটা আবার মেয়েরাই পারে ওটাকে রিকভার করে নিয়ে আসতে। আমাদেরও দায়িত্ব। এরকম যে অর্গানাইজেশনগুলো এই প্রবলেমগুলোকে আইডেন্টিফাই করতে পারছে তাড়াতাড়ি, তারা অনেক এগিয়ে আছে। যেটা আমি আপনাকে বললাম, আমার এখানে কোনো দিন এটা ফিল করিনি, আমি ব্র্যাকে আমি কোনো দিন এটা ফিল করিনি, এবং বেশিরভাগ মাল্টি ন্যাশনালে এটা ফিল করিনি। বাট আমার মনে হয় লোকাল কোম্পানিগুলোর অনেক কিছু করার আছে। কোনো বাধাই আসলে বাধা না, এটা মাথায় রাখতে হবে। এবং যত শিখবেন তত তাড়াতাড়ি একটা পরিবর্তনীয় পরিস্থিতিতেও আপনি ভালো অ্যাডাপ্ট করতে পারবেন।